আমাদের প্রিয় শহর বেনারস। কিন্তু কেন মন বারবার এই শহরেই টেনে আনে? বেনারসের ঘাট, না গঙ্গারতি, না খাওয়া দাওয়া, নাকি মহাদেবের জ্যোতির্লিঙ্গ, এই শহরেই পরিসমাপ্ত হয় জীবন মৃত্যুর চক্র। তবে আজ এই পুরনো শহরকেই নতুন রূপে দেখব, জানবো এই শহরের অলিতে গলিতে লুকিয়ে থাকা নানান মন্দিরের অজানা গল্প। তাহলে চলুন আমাদের বাঙালিদের অতি পরিচিত বেনারস শহরকে আজ নতুন রূপে দেখি। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে রামায়ণের অযোধ্যাকাণ্ড শেষ করে আমি পৌঁছে গেছি মহাদেবের নগরী বারাণসীতে। এই মুহূর্তে আছি বারাণসী স্টেশনের ঠিক সামনে। অ্যাকচুয়ালি কালকে সারাদিন কাজ করে আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আর ভাবলাম যে আমাদের ট্রেন রাত্রি 1:30টার সময়, একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে নিই। কারণ আমাদের অযোধ্যায় আমাদের হোটেল থেকে স্টেশনের দূরত্ব ছিল 5 মিনিট মতো। কিন্তু কখন অ্যালার্ম বেজেছে, কি হয়েছে কিছু বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙে তখন বাজে হচ্ছে 1:50। অর্পিতাকে সঙ্গে সঙ্গে ডেকে বললাম যে চলো ভাই, এরপরেই একটা ট্রেন আছে, সেটা করেই এগোবো। তো সেই হিসেবেই স্টেশনে পৌঁছাই এবং জেনারেলে কিন্তু খুব ফাঁকায় এসছি। পরে অর্পিতা আফসোস করছে স্টেশনে নামার পর যে আমরা বেকার এতগুলো পয়সা দিয়ে এসি টিকিটটা কেটেছিলাম। এতবার এই ভারতের প্রাচীন শহরে এসেছি যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই শহরের অনেক অলিগলি আমার চেনা, এবং এই কারণেই হয়তো বেনারসকে মনে হয় যে নিজের সেকেন্ড হোম। আমাদের এই স্টেশন থেকে অটো বুক করেছি আমরা একটা, তাতে ভাড়া পড়েছে 100 টাকা। আপনারা যদি শেয়ারিংয়ে যান তাহলে কিন্তু স্টেশন থেকে গধুলিয়া চক অব্দি অটো ভাড়া হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। হোটেলে গিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এই মুহূর্তে আমি আছি দশাশ্বমেধ ঘাটের সামনে। এই বাঁ দিকে আমাদের হোটেল, এখান থেকে একটা বিল্ডিং পরেই। আর এই পেছন দিকে হচ্ছে গধুলিয়া চক, এই দিকটা হচ্ছে গধুলিয়া চক। এটা হচ্ছে 350 মিটার মতো। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এই দিকটা 50 মিটারও নয়, 30 মিটার ম্যাক্সিমাম। আর এইখানটা হচ্ছে আমাদের হোটেল স্বস্তিক। তাহলে চলুন এই ফাটাফাটি রোদে একটু গঙ্গাঘাট থেকে প্রথমে ঘুরে আসি। কথায় আছে বানারস কি সুবা আর লখনৌ কি শাম। এই কথাটা কিন্তু যথার্থ বলে আমি মনে করি না, কেননা বেনারসের সকালের এবং বিকেলের পরিবেশ সম্পূর্ণরূপে আলাদা, আর দুটো সৌন্দর্য কিন্তু দুরকম। সকালের গঙ্গাঘাটে আপনি দেখতে পাবেন কেউ মা গঙ্গায় বন্দনা করছে, আবার কেউ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণও করছে, আবার অনেকে নৌকা বিহানেও বেরিয়েছে। এখানে হাতে টানা নৌকা এবং মোটরবোট চালিত নৌকা আপনারা পেয়ে যাবেন। বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি বোট রাইড না করতে চান তাহলে আপনি সিম্পলি বেনারসের ঘাটে হেঁটে ঘুরে বেড়াতে পারেন। বিশ্বাস করুন, এটাতেও আপনি যথেষ্ট পরিতৃপ্তি পাবেন। কাশির ঘাটে ঘুরতে ঘুরতে পেয়ে গেছিল খুব খিদে, আর এখানে ইডলিও বিক্রি হচ্ছিল। তো 1 প্লেট ইডলির দাম পড়ছে এখানে 20 টাকা করে, 2 পিস ইডলি 20 টাকা। সত্যি এই বেনারসের গঙ্গাঘাটের হাওয়ায় কিছু তো ম্যাজিক্যাল আছে, যা শুধু ভারতীয়দের টেনে আনে তাই নয়, বরং বিদেশিরাও এখানে আসা থেকে বিরত থাকতে পারে না। বেনারসের 84টা ঘাট 84 লক্ষ জনির পরিপূরক, আর প্রতিটা ঘাটেই অপরের থেকে স্বতন্ত্র। যেমন মণিকর্ণিকা ঘাট, যেখানে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি ঘটে। বেনারসে মণিকর্ণিকা ঘাট ছাড়াও সপ্তাহের জন্য আরো একটি ঘাট আছে, সেটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। কিন্তু মণিকর্ণিকা ঘাটে কিন্তু বিশ্ববিখ্যাত।
তার কারণ এখানে মা পার্বতীর কানের মণি পড়েছিল। সিন্দ্রিয়া ঘাটে রত্নেশ্বর মহাদেবের মন্দির, যা আমাদের বোঝায় মাতৃ ঋণ কখনোই শেষ করা যায় না। তবে গঙ্গার ঘাটের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানকার দশাশ্বমেধ ঘাট, যার গঙ্গারতি দেখার মতো। আর যদি ইয়াং জেনারেশনের কথা বলি, তাহলে তো দারভাঙ্গা ঘাটের কথা বলতেই হয়, যা ফটোশুটের জন্য বিখ্যাত। এই ঘাটের ফোর্টের আর্কিটেকচার জায়গাটাকে আরো রয়্যাল এবং লাক্সারি করে তুলেছে। তবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু প্রতিটা ঘাটেই আছে। প্রতিটা ঘাটেই আধ্যাত্মিকতার দিক থেকে গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা ঘাটে পুণ্যস্নান করে মোক্ষ লাভের তাগিদে, আর প্রতিটা ঘাটেই কিন্তু মহাদেবের মন্দির আছে। যাকে 8 থেকে 80 আমরা সবাই কিন্তু বেনারসের ঘাটকে ভালোবাসি। এই শীতের সকালে বেনারসের গঙ্গার পাড়ে বেশ খানিকক্ষণ ঘুরে বসে খেয়ে গা তো গরম করে নিলাম। এবারে যাব কাল ভৈরবের মন্দিরে, কেন কি বেনারসে কিছু করতে গেলে সবার আগে দরকার কাল ভৈরবের অনুমতি নেওয়া। তো সেই পারমিশন নিতেই আমরা এখন কাল ভৈরবের মন্দিরের দিকে এগোচ্ছি। আগেই আপনাদেরকে বলেছিলাম যে এবারে বেনারস কিন্তু একটু অন্যরকমভাবে ঘুরবো। চলুন এগোই কাল ভৈরবের মন্দিরের দিকে। শীতকালে এই অঞ্চলে কিন্তু মালাই পাওয়া যায়, আর বেনারসের শীতের সকালে মালাই না খেলে কিন্তু সেটা ভুল হবে। একটু মালাই খেয়ে নিই। এটা কিন্তু এই অঞ্চলে শীতকালেই একমাত্র পাওয়া যায়। হাওড়া স্টেশনের বড়ঘড়ির মতো এই নন্দীর স্তম্ভ হলো বেনারসের গোধুলিয়া চকের ল্যান্ডমার্ক। এই স্ট্যাচুর নন্দীর মুখ যেদিকে, সে রাস্তায় 1.5 কিলোমিটার মতো হাঁটলে আপনি পৌঁছাবেন কাল ভৈরবের মন্দিরে। এই দূরত্ব বাইকে গেলে খরচ পড়ে 100 টাকা, আর টোটো 150 টাকা নিলেও আপনাকে মন্দিরের অনেক আগেই নামিয়ে দেবে। তাই আমরা হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। কাশীর অলিগলির মাঝখান থেকে পেরিয়ে পৌঁছতে চললাম কাল ভৈরব মন্দিরের সামনে। কাল ভৈরব হলেন মহাদেবের অত্যন্ত রুদ্র এবং উগ্র অবতার। কাল মানে সময়, আর ভৈরব মানে ভয়াবহ। তিনি কাশীর প্রধান রক্ষক হিসেবে পরিচিত। সুতরাং কাশীতে প্রবেশের এবং প্রস্থানের আগে ওনার অনুমতি অনিবার্য। কাল ভৈরবের মন্দিরে দর্শনের প্রচুর ভিড়। তো আমাদের প্রায় 10-15 মিনিট মতো সময় লেগেছে। লাইন খুব স্মুথলি এখানে মুভ করছে, এটা খুব ভালো লাগলো। কাল ভৈরবের কাছে বেনারস দর্শনের অনুমতি চাইলাম, তারপর এবার বেনারস ভ্রমণ শুরু করছি। চলুন এগোই। কাল ভৈরবের মন্দির দর্শন করে আবার ঢুকে পড়লাম বেনারসের অলিতে গলিতে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমে গুগল ম্যাপের সাহায্য নিলেও কিছুক্ষণ পর গুগল ম্যাপও কনফিউজ হয়ে পড়ল। অজ্ঞতা স্থানীয়দের সাহায্যেই পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রেশ্বর মহাদেবের মন্দিরে, যার কথা শাস্ত্রে পাওয়া যায়। আমি এই মুহূর্তে আছি বেনারসের একটা অন্যতম প্রাচীন মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। একটা কথা বুঝলাম এই কাল ভৈরব মন্দির থেকে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আসার পথে, বেনারসের গলির প্যাঁচ জিলিপির প্যাঁচের থেকেও কিন্তু বড় কঠিন। আমি ঋষিকেশ ভ্রমণ পর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে চন্দ্রেশ্বর মহাদেবের মন্দির, আমি তো জানি চন্দ্রেশ্বর মহাদেবের মন্দির একমাত্র সোমনাথ, তাহলে ঋষিকেশে কি করে এলো? আজকে এখানে এসে এখানকার পুরোহিত মশাইয়ের থেকে কিন্তু এই প্রশ্নের উত্তর পেলাম। চন্দ্রদেব মহাদেবকে সন্তুষ্ট করার সাধনা পৃথিবীর 7টা জায়গায় করেছিলেন, তার মধ্যে সোমনাথ, ঋষিকেশ এবং তৃতীয় হচ্ছে বেনারস। এছাড়াও আরো 4টে জায়গা আছে যেটা পুরোহিত মশাইয়ের কাছে অজানা এবং আমার কাছে অজানা। আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন সেই জায়গাগুলো কোথায়। আর যদি পরবর্তীকালে আমি কোথাও ঘুরতে গিয়ে পাই, আমি তো অবশ্যই আপনাদের কাছে আপডেট করে দেবো। এই মন্দিরে মহাদেব ছাড়াও মা সিদ্ধেশ্বরীর একটি প্রতিমা আছে। পুরোহিত মহাশয়ের কথা অনুযায়ী এখানে মা সিদ্ধেশ্বরী স্বয়ম্ভূ। এই মন্দিরে চন্দ্রকূপ বলে একটা কুয়ো আছে। সেই কুয়োর জলে যদি আপনার ছায়া দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনি জীবিত থাকবেন, আর যদি ছায়া না দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু 6 মাসের মধ্যে আপনার মৃত্যু হবে। এরকম একটা মিথ প্রচলিত আছে, কিন্তু এটা এখানে কোথাও কিছু লেখা নেই। তবে একটা জিনিস এখানে লেখা আছে, এই চন্দ্রকূপের জল যদি আপনি পান করেন তাহলে কিন্তু বহু কঠিন রোগ থেকে আপনার মুক্তি হবে।
অবাক লাগে। এতবার বেনারস এসেছি, কিন্তু এই মন্দিরের কথা আমার একদমই অজানা ছিল। আজকে বলেছিলাম যে একটু অন্যরকম জায়গাগুলো আপনাদেরকে ঘোরাবো, যেগুলো সবাই আসেন না, তো সেরকমই একটা জায়গায় আজকে সেকেন্ড জায়গা দর্শন করালাম। চলুন এবার এগোই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চন্দ্রকূপ মন্দিরে গিয়ে আমরা আরেকটা মন্দিরের কথা শুনলাম, যা মাটির তলায় নাকি অবস্থিত। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের বা সিদ্ধেশ্বর চন্দ্রকূপের থেকে হেঁটে 1 মিনিটও লাগবে না। দুটো মহাদেবের খুব সুন্দর মন্দির আছে, একটা হচ্ছে পিতা মহেশ্বরের মন্দির, আর একটা হচ্ছে প্রপিতা মহেশ্বরের মন্দির। চন্দ্রকূপ হচ্ছে এইখানটা, এই রাস্তায় দিয়ে আপনি চন্দ্রকূপ দর্শন করে আসবেন। এসে এই রাস্তায় যখন ঢুকবেন, এই রাস্তায় জয় মা শীতলা লেখা আছে, এই রাস্তাতেই হচ্ছে পিতা মহেশ্বর মন্দির। প্রথমেই গেলাম প্রপিতা মহেশ্বরের মন্দিরে। প্রায় 20টা সিঁড়ি নিচে নেমে মহাদেবের এবং মা শীতলার দর্শন করলাম। মহাদেব এবং মা শীতলাকে প্রণাম জানিয়ে এগোলাম পিতা মহেশ্বরের মন্দিরের দিকে। এখানে মহাদেব মাটির প্রায় 35 ফুট নিচে অবস্থান করছেন, মাথায় বিরাজমান নাগরাজ। এই মন্দিরে বছরে 3 বার নিচে নেমে দর্শন করা যায়। বেনারসকে অ্যাকচুয়ালি মহাদেবের শহর বলা হয়। এখানে প্রতিটা গুলিতেই কিন্তু জানা এবং অজানা বিভিন্ন রকম মহাদেবের মন্দির আছে, সেগুলো দেখলেও কিন্তু এক অনাবিল আনন্দ অনুভব করা যায়। চলুন এগোই পরবর্তী জায়গার দিকে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন দুপুর 1টা, সময় হয়ে গেছে লাঞ্চের। সেই জন্য চলে এসেছি প্রসাদাম বলে একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট থেকে 2 মিনিট মতো হাঁটা পথ। তো আমি অর্ডার দিয়েছি একটা ভেজ চাউমিন, আর অর্পিতা দিয়েছে নর্মাল একটা থালি। অর্পিতার থালির দাম পড়ছে হচ্ছে 230 টাকা। তাতে আছে হচ্ছে ভাত, ডাল, দই, মিক্স ভেজ, স্যালাড, রুটি, তাও আর ঘি লাগানো। আর আমি দিয়েছি ভেজ চাউমিন, দাম পড়ছে 125 টাকা। এবারে প্রশ্ন হচ্ছে কেমন টেস্ট। চাউমিন সত্যি কথা বলতে দুর্ধর্ষ খেতে। 125 টাকা দাম, পরিমাণটাও ঠিকঠাক, আর টেস্টও কিন্তু খুব ভালো। আর অর্পিতা গরম ভাত পেয়েছে, ও তো আবার ভাত 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 করে, গরম ভাত পেয়েছে, খুব পরিতৃপ্তির সঙ্গে খাচ্ছি। আমরা দুজনেই কিন্তু এখানকার ফুডের কোয়ালিটি এবং টেস্ট দুটো নিয়েই একদম স্যাটিসফাইড। আপনারা যদি আসেন এখানে কিন্তু খাবার ট্রাই করতেই পারেন, আমি একদম রেকমেন্ড করছি আপনাদেরকে। পেট পুজো করার পর হোটেলে ঘন্টা দেড়েক বিশ্রাম করতে চলে গেলাম। বিকেলে যখন দশাশ্বমেধ ঘাটে পৌঁছালাম, তখন গঙ্গারতির প্রস্তুতি চলছে, আর লোকেদের ভিড় তো দেখার মতো। আর হ্যাঁ, এই সমস্ত মানুষরাই কিন্তু টুরিস্ট। এদের মধ্যে কেউ চড়েছেন নৌকায়, আবার কেউ বা বসেছেন চেয়ারে। তবে হ্যাঁ, সবটাই কিন্তু চার্জেবল। একমাত্র যদি আপনারা দাঁড়িয়ে দেখেন বা সিঁড়িতে বসে দেখেন, সেটাই কিন্তু ফ্রি অফ কস্ট। তবে কতটা পরিষ্কার দেখবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে চলুন এবারে একসাথে গঙ্গা আরতি দেখে নিই। দশাশ্বমেধ ঘাটে এখন আরতি হচ্ছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। কেন কি এই দশাশ্বমেধ ঘাটের আরতির সময় মন্দির কিন্তু বেশ খানিকটা ফাঁকা থাকে।
তো চলুন আমরা বাবা বিশ্বনাথকে দর্শন করে আসি। আগে তো আপনাদেরকে বলেছি বেনারসের সকাল এবং রাত দুটোই নয়নাভিরাম। সন্ধ্যায় গঙ্গাধারের শোভাটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে, তাই না? বেনারসে আমি যতবারই এসেছি বিকেলের এই আরতিটা কোনো বাড়ি মিস হয়নি। যেটা দেখা হয়নি সেটা হলো আস্তি ঘাটের সকালের আরতি। দেখি আগে রাতের মতো যদি ঘুমিয়ে না পড়ি তাহলে তো যাওয়ার ইচ্ছা রইল। চলুন এবারে আপনাকে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করাই। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः भवभयहर करुणाकराय अनन्ताय नमो नमः। আমরা যে সময় যাই তখন মহাদেবের আরতি চলছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই এলসিডিতেই আপনাদেরকে মহাদেবের একটা ঝলক দেখাই। কাশী বিশ্বনাথ মন্দিরে এই রাত্রিবেলায় একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি। আমরা দুজনেই খুব প্রশান্তি অনুভব করছি মনে। ঠাকুরের আরতিও পেলাম, খুবই ভালো লাগলো। ঠান্ডা কেমন? এখানে সেরকম নেই, অযোধ্যাতে যেমন ঠান্ডা ছিল এখানে সেরকম ঠান্ডা নেই। এখানে ঠান্ডার দাপটটা সেরকম নেই। কাশীর বিশ্বনাথ মন্দির তো দেখালাম, এবারে দেখাবো কাশীর সতীপীঠ। চলুন দর্শন করে আসি বিশালাক্ষী মায়ের মন্দির। नमः गौराङ्ग अरधाङ्गाय জনশ্রুতি দেবী সতীর কানের দুল বা মণিকর্ণ এখানে পড়েছিল, আর সেটাই আজকের অন্যতম শক্তিপীঠ। এখানে দেবী বিজয়লক্ষ্মী নামে পূজিত হন। মায়ের আরেক নাম মণিকর্ণী দেবী। সকালবেলা আমরা বড়া খেয়েছিলাম, বড়া খেয়ে আমাদের কাশিতে কিন্তু খুব ভালো লেগেছে। দুপুরে খাওয়াটাও কিন্তু একদম পেট ভর্তি খাবার খেয়েছি। সে কারণে রাত্রিবেলাও আমরা ডিসিশন নিলাম আজকে হালকাই খাবো, আর এই কারণেই বড়া খেতে চলে এসেছি এখানকার আমাদের যে হোটেল আছে তার সংলগ্ন একটা দোকানে। সে বড়া ম্যাডাম টেস্ট করে বলুন। দারুণ করেছে। ঘড়িতে এখন রাত 10:20 বাজে। ঠান্ডার দাপট কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কুয়াশা পড়ছে, বেশ হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। চারপাশে রাস্তায় কিন্তু লোকজন কোনো অংশেই কম নেই। এই যে এই রাস্তাটায় ঢুকলে হচ্ছে আমাদের হোটেলটা, আর এইখানটা এই যে দশার সময় ওয়েডিং হাউসের ঠিক তলায় হচ্ছে এই সাউথ ইন্ডিয়ান হোটেলটা, হরি ওম হোটেল। কিন্তু এদের খাবারের টেস্ট এতটাই ভালো যে আমরা বড়ার সঙ্গে একটা ধোসাও খেয়ে ফেললাম। আর খরচা হলো, বড়া হচ্ছে 30 টাকা 2 পিস, আর ধোসা হচ্ছে 60 টাকা, মোট 90 টাকায় দুজনের পেট ভরে রাতে ডিনার হয়ে গেল। এবার এক কাপ করে চা খাবো। অর্পিতা খাবে না কেউ জানি না, ও তো চিনি দেওয়া চা ছাড়া চা খায় না। তো আমি এক কাপ চা খাবো, খেয়ে গিয়ে শুয়ে পড়বো। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে কাল সকালে। আজ সত্যি নিজেকে খুব লাকি মনে হচ্ছে। এতদিনের সকালের আরতি দেখার ইচ্ছা অবশেষে পূর্ণ হলো। বরুণা আর আস্তি এই দুই নদীর মিলনে তৈরি হয়েছে এই বারাণসী। আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম বারাণসীর অস্থি ঘাটের মর্নিং আরতি। ভীষণ ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই জানাবেন। এই অস্থি ঘাটের আরতি ভোর 4:45 থেকে 6:30 অবধি কিন্তু হয়ে থাকে। আপনারা এই টাইমিংটা মাথায় রাখবেন, রেখে কিন্তু এখানে আসবেন। আর এখানে কিন্তু এলে ভোরবেলা 5টার মধ্যে চলে আসবেন, নাহলে কিন্তু ভালো সিট পাবেন না।
এটা মাথায় রাখবেন। একটা জিনিস দেখে খুব অবাক হলাম, একদিকে গঙ্গারতি শেষ হলো আর অন্যদিকে দিনের আলো ফুটলো, আবার একটা নতুন দিনের সূত্রপাত হলো। তবে যখন আমি এখানে পৌঁছাই তখন চারদিকে কুয়াশা। আস্তিঘাটে সকালে যে এত মানুষ আরতি দেখতে আসে এটা আমি কোনোদিনই ভাবিনি। আস্তিঘাটে সকালে ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রামও হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু এখানে বসে মিউজিক এনজয় করতেই পারেন। আস্তিঘাটে সকালে আরতি দেখা হয়ে গেল। ঘড়ি বলছে সময় এখন সকাল 7টা। এখন হোটেলে ফেরত যাচ্ছি, ফিরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোচ্ছি। এখানে কিন্তু আইছিও আমরা বুধুলিয়া চক থেকে আস্তিঘাট অব্দি 100 টাকায়, ফিরে যাচ্ছি 100 টাকায়। এবারে আসি পেইং গেস্টের কথায়। এই বাড়িটা কিন্তু বেনারসের পুরনো দিনের বাড়ি যেরকম হয় ঠিক সেই রকম টাইপের, মাঝখানে হচ্ছে দালান আর চারদিকে ঘরগুলো। আমার বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল, যেহেতু একদিনের জন্য বেনারস এসেছি সেহেতু এমন একটা জায়গায় আমি থাকবো সেই জায়গাটায় দশাশ্বমেধ ঘাট এবং মন্দির দুটোই যেন একদম কাছাকাছি হয়। সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল গিজার এবং ওয়েস্টার্ন টয়লেট দুটোই থাকতে হবে। থার্ড ক্রাইটেরিয়া ছিল বাজেট ফ্রেন্ডলি হতে হবে। এই রুমটার ভাড়া কিন্তু আমাদের পড়েছে 700 টাকা। আর যদি ফ্যামিলি রুম নেন সেক্ষেত্রে এসি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা। যদি সিঙ্গেল পার্সন হন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া লাগবে হচ্ছে 300 টাকা। দুদিন থেকে যেটা বুঝলাম এই রুমটা কিন্তু শীতকালে বেশ গরম। তাহলে আশা করা যায় এই জানলাটা, সামনে জানলাও আছে, গঙ্গার একদম কাছে, খুলে দিলে বেশ হাওয়া হবে। গ্রীষ্মকালেও কিন্তু থাকতে কোনো রকম অসুবিধা হবে না। পুরোনো দিনের বাড়ির চাল সে তো জানেনই, আপনাদের যাদের পুরোনো দিনের বাড়িতে থাকার অভিজ্ঞতা আছে তারা তো খুব ভালো করেই জানেন যে ঘর ভীষণ ঠান্ডা হয় গরমকালে। আর এই ড্রব্যাকস একটাই, সিঁড়িগুলো একটু উঁচু উঁচু, যেটা পুরোনো দিনে বেনারসের বাড়িতে হয়ে থাকে। যাদের একটু হাঁটুর সমস্যা আছে তাদের একটু উঠতে অসুবিধা হবে, এছাড়া আর কোনো সমস্যা নেই। আমাদের ট্রেন হচ্ছে বেনারস থেকে দুপুর 2:30-এর সময়। সে কারণে সকালবেলা স্নান করে বেরিয়ে পড়লাম বেনারসে আরেকটা নতুন মন্দির ঘুরতে। চলুন দেখে আসি। ফাইনালি 40 মিনিট পায়ে হেঁটে মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দিরের সামনে পৌঁছালাম। মহামৃত্যুঞ্জয় মন্দির ভগবান শিবের এক অত্যন্ত পবিত্র এবং প্রাচীন মন্দির, যা মৃত্যু ভয় এবং দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য পরিচিত। এখানে মহাদেব স্বয়ম্ভু বলে স্থানীয়দের বিশ্বাস। এই মন্দিরে একটি পবিত্র কূপ বা ধন্বন্তরী কূপ আছে, যার জলে বহু দুরারোগ্য রোগ নিরাময় হয়ে থাকে। এই জল পান করলে কিন্তু বহু দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। সত্যি আমাদের ভারতীয় সংস্কৃতি যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস আবিষ্কার করে গেছে, যার বাস্তবিক কোনো ব্যাখ্যা সবসময় খুঁজে পাওয়া যায় না, এটা কিন্তু একদম সত্যি কথা। মন্দিরটি প্রতিদিন ভোর 4:30 থেকে রাত্রি 11:30 অবধি খোলা থাকে। क्या नाम है भाई ये कचौरी का? बनारसी कचौड़ी बनारसी कचौरी कितने का? 50 का 5 5 মানে 10 रुपया পিস है। বেনারসে এসে অনেক কিছুই তো খাওয়া হলো, এবার বাকি ছিল এখানকার স্থানীয় কচুরি খাওয়ার। যদি এটা না খাই তাহলে কিন্তু বেনারসের কচুরির অপমান করা হবে। সে কারণে চলে এসেছি বেনারসি কচুরি খেতে। তো এর দাম হচ্ছে 5 পিস, মানে 10 টাকা করে পিস। সাইজটা একটু ছোট, সেই হিসাবে দামটা হয়তো একটু বেশি মনে হচ্ছে। এবার খেয়ে দেখি। हाँ एक ही 10 का कितने कर लिया भैया না दाम সলিড খেতে। আপনাদেরকে বেনারসের বিখ্যাত সারনাথ ঘুরিয়েছি, বেনারসের বিখ্যাত গঙ্গা বিহানও আপনাদের করিয়েছি, বেনারসের সংলগ্ন আশপাশের বেশ কিছু টুরিস্ট স্পটও আপনাদেরকে আমি এর আগে ঘুরিয়েছি। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক অবশ্যই দিয়ে দেবো। আর আজকে বেনারসের গলিতে গলিতে থাকা বিভিন্ন মন্দির আপনাদের ঘোরালাম। কেমন লাগলো এবারে বেনারস ভ্রমণ, তার মতামতের অপেক্ষায় রইলাম। আর এবারের মতো বেনারসের গল্প এখানেই শেষ করছি। মহাদেবের অনুমতি নিয়ে বেনারসের পর্বটা এবার এখানেই শেষ করলাম। অপেক্ষায় রইলাম বাবা বিশ্বনাথের আবার এক ডাকের। তবে বেনারস বাঙালিদের কাছে চিরকালই এক আবেগের শহর।
আমিও নিজের আবেগকে সংযত করলাম এবং এই শহরকে বিদায় জানালাম। এগোলাম আরেক নতুন শহরের দিকে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন।